ঠাকুর, তুমি বলো না ঠাকুর, আমি কি ভুল করেছি যে আমার সঙ্গে এটা হলো? সব মেয়েরা তো তাদের জীবনে সেই চরম সুখ মাতৃত্ব লাভ করে, কিন্তু কেন আমার কপালেই এই সুখ জুটল না? আমি তো সারা জীবন কোনো পাপ করিনি, বরং সারা জীবন ভক্তি ভরে তোমার পূজা করে এসেছি। তাহলে কেন আমি, শুধুমাত্র আমি মা হওয়ার যোগ্য নয়? ভগবান বলো না, ভগবান বলো না, আমি কি পাপ করেছি? বলো না ভগবান, বলো না। একদিন দুপুরবেলায়, তখন খুব বৃষ্টি হচ্ছিল। সেই সময় সুধা আর রমেন একে অপরের সঙ্গে ঘরে কথা বলছিল। শোনো, আর কোনো পথ খোলা নেই আমাদের কাছে। তুমি, আমি যা বলছি সেটা মেনে নাও, আর কোনো কিছু করার নেই। আমি যেটা বলছি তুমি একটি বার মেনে নাও, না হলে আমার কাছে যে মরা ছাড়া কোনো পথ খোলা থাকবে না। তুমি আর জেদ করো না গো, তুমি আর জেদ করো না। তোমার কাছে দুহাত জোড়ো করে বলছি, তুমি আমার কথাটা একটিবার মেনে নাও গো, একটিবার মেনে নাও। সুধা, তুমি যা বলছো তাই হবে, কিন্তু আমি তোমাকে এই শেষবারের মতো বলে দিলাম, কোনো দিনও আমায় ছেড়ে চলে যাওয়ার কথা আর কোনো দিনও তুমি বলবে না। তুমি আমাকে কথা দাও, এই কথা আর কোনো দিনও বলবে না। আমি তোমাকে কথা দিলাম, আমি আর কোনোদিনও এই কথা বলবো না, শুধু তুমি আমার কথাটা মেনে নিও। আজ 1 মাস পর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আছে সুধা। আজ তার ঘরে আসছে 2 সতীন, একই দিনে একই সঙ্গে। তাদের নাম হলো জয়া ও বিজয়া, 2 যমজ বোন, রমেনের দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী। আজ সুধা খুবই আনন্দিত। সে আজ সকাল থেকে নিজের হাতে উঠোন ধুয়েছে, বাসন মেজেছে, আর এখন দাঁড়িয়ে আছে তার 2 বোনকে বরণ করার জন্য। হঠাৎ এক গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে 3 জন নেমে এলো। প্রথমে নামলো জয়া, তারপরে নামলো বিজয়া, আর তাদের পিছন পিছন এলো রমেন। তাদের দিকে ধীরে ধীরে এগিয়ে গেল সুধা, হাতে তার একটা বরণের থালা। শোনো বোনেরা, এই আলো আমি তোমাদের জন্য জ্বাললাম। আজ থেকে এই ঘর তোমাদেরও হলো। এতদিন এই ঘর শুধুমাত্র আমারই ছিল, কিন্তু আজ এই ঘরে আমরা সবাই একসাথে এবার থেকে থাকবো। হঠাৎ করে বিজয়া বলে উঠল, সুধা দিদি শোনো, আমরা দুজনে এসে জানি তোমার ওপর বোঝা হয়ে দাঁড়ালাম, কিন্তু আমরা ছোট থেকেই ঠিক করে রেখেছিলাম আমরা যেই সংসারে যাব একই সাথে যাব, কিন্তু এইভাবে তোমার কাছে এসে আমরা তো তোমার ওপর বোঝা হয়ে গেলাম। তুমি আমাদের ওপর রাগ করো না, আমাদের বোন ভেবে ক্ষমা করে দিও দিদি। আর আমরা কি তোমাকে দিদি বলে ডাকতে পারি এখন থেকে? দিদি, হ্যাঁ, আমাকে তোমরা দিদি বলেই ডেকো, অবশ্যই দিদি বলে ডাকবে। আমি তো তোমাদের নিজেদেরই দিদি, কিন্তু আজ থেকে এই সংসার শুধু আমার নয়, তোমাদেরও হবে। আর তোমরা কখনোই আমার ওপর বোঝা হয়ে আসোনি, বরং আমার বোন হয়েই এসেছো। বিজয়া সুধার এই কথা শুনে কষ্টে চোখ নামিয়ে নেয়। সুধা তা দেখে হেসে বলে, কষ্ট পেও না, আজ থেকে তো এই সংসারটা তোমাদেরও। তোমরা এই সংসারের সুখ যথাসাধ্য বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এই সংসারে অনেক অভাব আছে, কিন্তু সুখের যেন কোনোদিনও অভাব না হয়, এইটুকুনি আমি চাই। পর সুধা তার হাতে থাকা বরণডালাটি তুলে জয়া ও বিজয়াকে বরণ করতে থাকলো। দিদি তুমি শুধু আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন এই সংসারে তোমার পায়ের তলায় থাকতে পারি, তোমার বোন হয়ে থাকতে পারি। আশীর্বাদ করি, আমার যা যা না পাওয়া আছে তা যেন তোরা নিজেদের করে পেতে পারিস, এবং তোদের সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়। একদিন সুধা যখন ঘরের কাজ করছিল, তখন পাশের বাড়ির 2 বউ এসে সুধাকে বলে, কি গো সুধা বউ, কেমন আছো? তোমার খবর নিতে এলুম গো। তোমার কপাল তো এখন পুড়লো দেখছি, এখন তো একটা নয়, একসাথে দুটো বোন এসে তোমার সতীন হয়ে বসেছে। এবার তোমার কোথায় জায়গা হবে সেটাই আমরা ভাবছি। আর এই দেখো, সকাল সকাল তোমাকে ঘরের কাজ করানো শুরু করে দিয়েছে তো ওরা। দেখো দেখো, পরে তোমাকে একদিন চাকরানি করেই ডাকবে, এই আমি বলে দিলাম। তুমি বাড়ির বড় বউ হওয়া সত্ত্বেও তোমাকেই চাকর করে রেখেছে, কি কুক্ষণে ব্যাপার বাবা।
তোমার যে একটা বাচ্চাও হলো না, সেই জন্যেই তো এইসব। একটা বাচ্চা হয়ে গেলে আর এত ঝুঁকি পোয়াতে হতো না, সংসার অমন ভাগ হতো না, স্বামী অমন ভাগ হতো না, সংসার স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে। কি করতে যে বেকার বেকার দুটো যমজ মেয়েকে নিজের সতীন করে আনলে, সেটাই আমরা ভাবছি। আমরা তো এবার তোমাকে নিয়ে চিন্তায় পড়ে গেছি গো, কি হবে এবার তোমার অবস্থাটা। একটা সতীন নিয়েই কেউ বাঁচতে পারে না, তুমি আবার একসাথে দুটো। দেখো, ওরা তো যমজ বোন, সেই জন্য ওরা ছোট থেকেই ঠিক করে রেখেছিল যে ওরা যেখানেই যাবে সেখানে একসাথেই যাবে, তাই এই সংসারেও একসাথেই এসেছে। ওরা যে এখন আমার বোন হয়ে গেছে, ওরা আমার বোন হয়েই এই ঘরেতে এসেছে। ওরা কখনোই আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না, তোমরা দেখে নিও। ওরা যে আমার বোন হয়, ওদের সন্তান হলে সে তো আমারও সন্তান হবে, তাহলে আমার কপালটা পুড়বে কোন দিক দিয়ে? ওদের সন্তান হলে আমার কোলটা ভরে যাবে দেখো। আর রইলো আমার কপাল পোড়ার কথা, কপাল পোড়া তো আমার সেই ছোট থেকে সৎ মায়ের জ্বালা খেয়েছি। এখন যদি ওরা আমায় জ্বালায়, না হয় জ্বালাবে, তা নিয়ে তোমাদের অত ভাবতে হবে না। তোমরা বরঞ্চ নিজেদের কথাটাই ভাবো। দেখো তোমাদের আবার কপাল টপাল পড়ে নাকি। আমার যদি সতীন কাটা নিয়ে সুখে থাকি, তাহলে তোমাদের এত সমস্যাটা কোথায়? এখন এখান থেকে যাও তো দেখি, আমার অনেক কাজ পড়ে আছে। তোমাদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার কাছে নেই বাপু। হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি, তুমি থাকো তোমার সতীন কাটা নিয়ে। আমরা তো আর দেখতে আসবো না, তুমি পড়ো আর মরো, যা ইচ্ছা করো। চলো গো কাকিমা, চলো, আমাদেরও অত সময় নেই বাবা কারোর সঙ্গে কথা বলার। নিজের ভালোটা বোঝে না, তাকে স্বয়ং ভগবানও এসে কিছু বোঝাতে পারবে না। বাদ দাও, চলো এখান থেকে। এরপর প্রথম মাস থেকেই যেন সুধাদের ঘরেতে প্রাণ ফিরে আসে। সুধা নিজের হাতে তার দুই বোনকে ঘরের সমস্ত কাজ বুঝিয়ে দেয়। দেখ, এটা হচ্ছে আমাদের রান্নাঘর, এইখানে আমি আজ অবধি রান্না করতাম, এবার কিন্তু তোদেরও আমার হাতে হাতে করে দিতে হবে। আমার সঙ্গে একটু সহযোগিতা করলেই চলবে, পুরোটা তোদের করতে হবে না। সবকিছুর মাঝে রমেন খালি বিস্ময়ে ভরে সুধার দিকে তাকিয়ে থাকে। সে খালি অবাক হয়ে দেখে কিভাবে সুধা দুজনকে আপন করে নিয়েছে নিজের বোনের মতো করে। তার মনে নেই কোনো হিংসা, নেই কোনো জ্বালা, নেই কোনো প্রতিবাদ, শুধু আছে মায়া আর স্নেহ। রাত্রি নামলে যে যার আলাদা আলাদা ঘরে চলে যেত। সুধা থাকতো রান্নাঘরের পাশে একটা ছোট্ট কোণাতে, যার পাশেই ছিল ঠাকুর ঘর। সে মাঝে মাঝে ঘুমোতো, মাঝে মাঝে উঠে বসে নানা কথা চিন্তা করতো, আর মাঝে মাঝে গিয়ে ঠাকুরের কাছে এক মনে বসে থাকতো। রমেন একদিন নির্জনে গিয়ে সুধাকে বলে, যদি চাও আমি কিন্তু ওদের আলাদা ঘরে রাখতে পারি, যদি তুমি একবার বলো। আমার মতো কোনো মানুষ কাউকে অস্বীকার করতে পারবে না, সেটা আমি জানি, কিন্তু আমি নিজে থেকেই নিজেকে সরিয়ে নিয়েছি। আমি চাই সবাই যেন ভালো থাকে, সবাই যেন নিজেদের মতো শান্তিতে থাকে, এই সংসার ভালো থাক, তাতেই আমার শান্তি। কিছু মাস পর হঠাৎ একদিন শীতের সকালে বিজয়া বমি করতে শুরু করে। তুমি এতদিনে আমার কথা শুনেছ ঠাকুর, বিজয়া বোধহয় মা হতে চলেছে। তুই মা হতে চলেছিস রে বিজয়া? ভগবান আমার কথা শুনেছে, তুমি আছো ঠাকুর, তুমি আছো। ডাক্তারের কাছে গেলে বিজয়ার গর্ভধারণ নিশ্চিত হয়। কিছু সপ্তাহ পরে হঠাৎ করে জয়াও মাথা ঘুরে পড়ে যায়। জানা যায় সেও মা হতে চলেছে। এখন দুই যমজ বোন একসাথে মা হতে চলেছে। সুধার তাই আনন্দ আর ধরেই না। এই আনন্দে ঘরে উৎসব শুরু হয়ে যায়। সুধা নিজের হাতে পায়েস রান্না করে, আর জয়া ও বিজয়াকে আলতা পরিয়ে দিতে থাকে। সেই সময় বিজয়া হঠাৎ করে বলে ওঠে, না থাকলে আমরা যে কি করতাম। যখন প্রথম জানতে পারলাম যে আমরা মা হতে চলেছি, তখন তো ভয়ে অস্থিরই হয়ে গিয়েছিলাম। তুমি যদি না থাকতে তখন যে কি হতো। কষ্ট পাও না দিদি আমাদের দেখে, আমাদের এই মা হওয়া দেখে? তোমারও তো এই মা হওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো হতে পারোনি, তার জন্য তোমার কষ্ট হয় না বলো? পাগলি, কষ্ট কেন হতে যাবে? তোরা যে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেছিস, তার সাথে আমিও। তোরা যদি মা হোস, তাহলে কি আমি মা হব না বল? তোদের সন্তান তো আমারও, ওরা তো আমাকেও মা বলে ডাকবে। তখন আমার কতটা আনন্দ হবে বলতো। তখন আর এইসব কোনো কষ্ট আমার মাথায় থাকবে না।
বল? যা হারাইনি তা হারানোর ভয়ও আমার নেই, শুধু যেটা পাওয়ার আশায় ছিলাম সেটা এখন অন্যজনের পূরণ হলে তাতেই আমার আনন্দ। আমি আজ থেকে 2 বোনের সন্তানের মা হয়ে বাঁচব। সেই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুধা একা ঘরের বারান্দার কাছে বসে থাকে। বসে বসে রাতের আকাশ দেখতে থাকে ও ঝিঝি পোকার ডাক শুনতে থাকে। হঠাৎ করে তার কি মনে হওয়াতে সে ঠাকুর ঘরের দিকে ছুটে যায়। ঠাকুর, তুমি আমার 2 বোনকে আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালোভাবে তাদের সন্তানদের জন্ম দিতে পারে। আমি এখানে থাকি বা না থাকি, ওরা যেন সবসময় সুস্থ থাকে। আমি হয়তো এই জীবনে আর মা হওয়ার স্বাদ গ্রহণ করতে পারবো না, কিন্তু ওরা যেন হেসে হেসে তা গ্রহণ করতে পারে। ওদের মঙ্গল করো ঠাকুর, ওদের মঙ্গল করো। সময় হঠাৎ করে পিছন থেকে রমেশ এসে বলে, এমন কথা বলো না সুধা, তুমি এমন কথা বলো না। আমার এই সংসারের প্রত্যেকটা জিনিস সবই তো তোমার নিজের হাতের তৈরি। আমি তোমাকে ছাড়া আর কোনোদিনও কাউকে বিশ্বাস দিতে পারবো না, ভালোবাসা দিতে পারবো না, আর ভরসাও করতে পারবো না। তুমি চুপ করো, তুমি তো এখন পিতা হতে চলেছ, তুমি সেই কথাটাই ভাবো। আমাকে নিয়ে তোমার অত ভাবতে হবে না। তুমি একসাথে দুইটা সন্তানের পিতা হতে চলেছ। তোমাকে আরো অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, ওদের সবার দায়িত্ব নিতে হবে। তুমি তা ভালোভাবে পারবে আমি জানি। তুমি যেমন একজন দায়িত্বশীল পতি, সেরকম যেন একজন দায়িত্বশীল পিতাও হতে পারো, সেটাই আমি চাই। কথা শুনে রমেশ চুপ করে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। তার আর কিছু বলার উপায় থাকে না। সে কিছু বলতে চেয়েও কিছু বলতে পারে না। তারপরে অনেকটা সময় পার হয়ে গেছে, প্রায় 4টে মাস কেটে গেছে। এখন জয়া আর বিজয়ার পেট চোখে পড়ার মতো। এই ঘরেতে এখন আনন্দের হিড়িক লেগে আছে। সবাই নিজেদের কাজে নিজেদের মতো ব্যস্ত, কিন্তু সুধা এখন অনেক নিস্তব্ধ ও নীরব হয়ে গেছে। সে এখন বেশি আর কারোর সাথে কথা বলে না। দিনের বেশিরভাগ সময় সে ঠাকুর ঘরে কাটায়, আর রাতের বেলা সে ঘরের দালানে বসে বসে আকাশের তারা দেখে। সে এখন আর কারোর সাথেই ভালোভাবে কথা বলতে চায় না। শুধু মনে মনে সে নানা রকম কথা ভাবতে থাকে। তার মনে হয় সে যেন এখন পুরোপুরি একা, আর কিছু একটা তার মনে না পাওয়ার কষ্ট দেখা যায়। এখন আরো বেশি বেশি করে আবদার করতে থাকে। সে একদিন রমেনকে ডেকে বলে, আমরা তো 2 বোনই এখন গর্ভবতী, তাও কেন তুমি সবসময় আমাদের সাথে থাকো না, আর বেশি সময় আমাদের সঙ্গে কাটাও না? সবসময় কেন বাইরে বাইরেই থাকো? আমি চেষ্টা করি তোমাদেরকে সময় দেওয়ার, তোমাদের সাথে থাকার, কিন্তু আমার কাজের জন্য আমি তোমাদের সঙ্গে থাকতে পারি না। কিন্তু সুধা তো আছে, ও তো তোমাদের ভালোভাবেই খেয়াল রাখে, আর আমি ওকে খুবই বিশ্বাস করি ও ভরসা করি। সুধা ঠিক তোমাদের সামলে নিতে পারবে। মাঝে মাঝে রাত বিরেতে পুরনো রান্নাঘরের দরজার কাছ থেকে সুধাকে লক্ষ্য করে। সে দেখতে পায় সুধা কি যেন একটা খাতার মধ্যে লিখতে থাকে সব সময়। রমেন একদিন জিজ্ঞাসা করেই ফেলে, তুমি কি এত সবসময় লিখতে থাকো এই খাতায়? কই দেখি, আমাকে দেখাও একবার। এটা তোমাকে দেখতে হবে না, এ দেখে তোমার কাজ নেই। কিছু রান্নার প্রণালী আর মনের কিছু কথাই এতে লিখে রাখি, এইসব দেখে তোমার লাভ নেই। রমেন আন্দাজ করতে পারে সুধা কিছু তো একটা লুকিয়ে রাখে তার কাছ থেকে, কিন্তু কাউকে বলতে চায় না। তার মনে মনে কিছু না কিছু একটা তো চলছেই। আমি জানি এই ঘরে হয়তো আমার প্রয়োজন, কিন্তু আমার মনে হয় যে আমি এই ঘর থেকে চলে গেলেই বোধহয় ভালো হবে। নয়তো যখন এই সন্তানরা আসবে তখন হয়তো আমার প্রয়োজন এখানে দেখাই যাবে না। হয়তো আমি এই পরিবারে একটি বোঝা হয়ে উঠব। না, সব থেকে ভালো আমি এক কাজ করব, আমি বরং কিছুদিনের মধ্যেই ঘর থেকে বিদায় নেব। তাহলে জয়া বিজয়া, আমার 2 বোন আর আমার আগত 2 সন্তান অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। তারা নিজেদের মতো হেসে খেলে বাঁচতে পারবে। এই কথা ভেবেই সুধা ব্যাগ গোছাতে আরম্ভ করে দেয়। সে তার ব্যাগে ঠাকুরের একটি পট, কিছু শাড়ি এবং কিছু খাতা রেখে দেয় এবং ভোর হওয়ার আগেই পিছনের দরজা দিয়ে ঘরের বাইরে চলে যায়।
সকালতেই শোরগোল পড়ে যায়। বিজয়া ছুটে এসে দেখে যে তার দিদি ঘরেতে নেই, শুধু বিছানাতে তার খাতাটা পড়ে আছে। সুধার লেখা খাতাটি ধীরে ধীরে পড়তে আরম্ভ করে। তাতে লেখা আছে, এখন হয়তো এই ঘরে আমার আর কোনো প্রয়োজন নেই, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি নিজের স্বইচ্ছাতে এই ঘর ছেড়ে চলে যাচ্ছি। এতে আমার 2 বোনের এবং আগত আমার 2 সন্তানের অনেক মঙ্গল হবে। তারা ভালোভাবে এই ঘরে ধীরে সুস্থে থাকতে পারবে। এটাই আমি চাই, সবাই যেন ভালো থাকে। এই খাতাটি যদি কেউ পায় তাহলে তোমরা বুঝে নিও আমি চলে গেছি এবং তোমরা অনেক অনেক ভালোভাবে থেকো। খাতাটি পড়ে চুপ করে বিছানায় বসে পড়ে। তার বুক যেন খালি হয়ে যায় এবং 2 সতীন জয়া এবং বিজয়াও নিচে বসে পড়ে এবং তার দিদির কথা এক মনে ভাবতে থাকে। তারা যে তার রক্ষাকর্ত্রীকে, তার বড় দিদিকে হারিয়ে ফেলেছে। পরে কি হবে? সুধা কি তার নিজের ঘরে, নিজের সংসারে তার বোনেদের কাছে ফিরে আসবে, নাকি তার মনের এই দুঃখ কষ্ট নিয়ে সে কোথাও চলে যাবে এবং আর ফিরেই আসবে না? পরবর্তী পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দিদিমার ঝুলি। নমস্কার।